বাংলায় হচ্ছে 2 দফা ভোট, বাকি মাত্র কয়েকদিন। মন্ত্রী ও কলকাতার মেয়র ফেরাদ হাকিম স্বাভাবিক কারণেই খুবই ব্যস্ত। একদিকে তিনি দিদির কেন্দ্র ভবানীপুর দেখছেন, সেই সঙ্গে রয়েছে তার নিজের কেন্দ্র কলকাতা বন্দর এলাকাও। একই সঙ্গে তাকে কলকাতার বাইরের জেলাতেও বিভিন্ন কেন্দ্রে প্রচারে যেতে হচ্ছে। এই ব্যস্ততার মধ্যেও পূবের কলম পত্রিকা এবং পূবের কলম ডিজিটাল চ্যানেলকে সময় দিয়েছিলেন ফেরাদ হাকিম তার বাড়িতে। এই সাক্ষাৎকারটি নিয়েছেন পূবের কলম পত্রিকার সম্পাদক আহমেদ হাসান ইমরান। আমরা এখন বসে আছি পশ্চিমবাংলার মাননীয় মন্ত্রী, এবং তিনি খুব বলতে পারেন যে খুব ক্ষমতাধর মন্ত্রী। যদিও তার আমি বলবো যে তার দপ্তর হয়তো একটা বা দুটো রয়েছে, কিন্তু তিনি সব জায়গায় তিনি কাজ করে যান। আমরা দেখেছি কীভাবে যখন মেঘ ভাঙা বৃষ্টি হলো, কলকাতার মেয়র হিসেবে তিনি সেটা সামলেছেন বিরাট বিপর্যয়কে, সেটা আমরা দেখেছি। জনাব ফিরহাদ হাকিম সাহেব, তার পরিচয় দেওয়ার প্রয়োজন নেই পশ্চিমবাংলার মানুষের কাছে, সবাই তাকে জানেন। তার বন্ধুবান্ধব এবং স্থানীয়রা জানেন ববিদা হিসেবে, কিন্তু অনেকে জানেন তার আসল নাম ফিরহাদ হাকিম হিসেবে। আমরা আজকে মেয়র সাহেব এবং সেই সঙ্গে মন্ত্রী মহাশয় এবং তৃণমূলের নেতা তিনি, তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এই ইন্টারভিউটা আমাদের পত্রিকায় যাবে এবং সেই সঙ্গে যাবে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে পূবের কলম ডিজিটালও যাবে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা বলে থাকি খেলা হচ্ছে। তো আপনার কি মনে হয় যে এবার খেলাটা খুব জোরদার হবে? এবার সত্যি কথা বলতে কি, এবার খেলা হয়নি, এবার মানুষের উপর অত্যাচার হচ্ছে। এসআইআর এর নামে আজকে সাধারণ মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এসআইআর এর নামে, লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে জেনুইন ভোটার যাদের ম্যাপিং এর মধ্যে আছে, 2002-এ যারা ভোট দিয়েছে তাদেরও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গিয়ে সুপ্রিম কোর্টে কেসটা তুলেছেন বলে আজকে অ্যাডজুডিকেশনের মধ্যে দিয়ে 60% মানুষের যে ভোট অধিকার ফিরে পাওয়া গেছে, আর 40% মানুষ তারা এখনো ঝুলছে, তাদের আবার অ্যাপিল করতে হবে। এবং সেখান থেকে আমরা সবাই তাকিয়ে আছি সোমবার সুপ্রিম কোর্ট কি রায় দেয় তার উপরে। ভারতীয় নাগরিকদের ভোটাধিকার না দিয়ে ভোট করা, নাকি সুপ্রিম কোর্ট বলবে যে সংবিধান অনুযায়ী যে সব মানুষের ভোটাধিকার থাকা দরকার, সংবিধান যেটা বারবার বলছে ভারতের নাগরিক 18 বছরের ওপরে হলে তার ভোটাধিকার থাকবে, সেই অধিকার কেউ কাটতে পারবে না, ইলেকশন কমিশনও না। তার সেইটা সুপ্রিম কোর্ট ফেরত দেবে কিনা সেদিকে আমরা তাকিয়ে আছি। কিন্তু সত্যি সত্যি 200 মানুষ মারা গেল, 200 মানুষ মারা গেছে টেনশনে, অনিশ্চয়তার মধ্যে। বড় একটা সমস্যা, 200 সহনাগরিককে আমরা হারিয়েছি। এটার ব্যাপারে কেউ কথা বলে না, ইলেকশন কমিশনের দিকে কেউ তাকায় না। বিজেপি নেতাদের কথায়, আমি চিফ ইলেকশন এজেন্সি কমিশনের সাথে দেখা করতে গেছিলাম, বলেছিলাম যে বিজেপির পায়ের তলায় মাটি নেই। বলতে তো পারবেন অমিত শাহকে যে আমাদের মানুষের সাথে কোনো যোগাযোগ নেই, আমি অপদার্থ। খালি বলে আমি ঘুষপেটিয়া আর রোহিঙ্গা, তাদের ভোট নাকি মমতা ব্যানার্জি পান। সেই কনসেপ্ট নিয়ে অমিত শাহ পলিসি তৈরি করে ইলেকশন কমিশনকে ইনফ্লুয়েন্স করে এই লজিক্যাল ডিসক্রিমিনেন্সি। আমি ইলেকশন কমিশনে জিজ্ঞেস করি কতজন রোহিঙ্গাকে পেলেন, চুপ করে আছে। একদম কতজন ঘুষপেটিয়া পেলেন ভোটার লিস্টে, যেটা বলছে যে মমতা ব্যানার্জি এই ভোটার লিস্ট থেকে যেতে, তাহলে কতজন ঘুষপেটিয়া পেলেন, চুপ করে আছে। আমি বললাম একটাও পাননি, একজনও পাননি ঘুষপেটিয়া। সাধারণ বাংলার মানুষের ভোটে মমতা ব্যানার্জি যেতেন, কোনো ঘুষপেটিয়া নেই, কোনো রোহিঙ্গা নেই। এটা একটা পারসেপশন বাংলাকে বদনাম করার জন্য তৈরি করে দেওয়া হয়েছে। পাশের দেশ থাকলে অনেকে আসেন, কাজ করেন, চলে যান। যদি বর্ডারে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, বর্ডার সিল না করতে পারে, সেটা হয়। কিন্তু ঘুষপেটিয়া দিয়ে ভোট করার দরকার তৃণমূল কংগ্রেসের হয় না। আর রোহিঙ্গা কারা? যারা বার্মার থেকে এসছেন, বার্মার থেকে যখন বার্মার সেনারা অত্যাচার করছেন যে একটা জাতির ওপরে, তারা রোহিঙ্গা।
তারা হয়তো চট্টগ্রামে আছেন, কিন্তু বাংলাতে একজনও রোহিঙ্গা নেই। তাদের তো মোট সংখ্যা 14-15 লাখ পুরোটা 14-15 লাখ, আর এখানে নাকি অনেক রোহিঙ্গা আছে। এই যে মিথ্যাচার বিজেপির, এইটার উপরে আমার আজকে খেলা বলতে আমার দ্বিধা হচ্ছে। তার কারণ আমি 200 সহনাগরিককে হারিয়েছি এই ইলেকশন প্রসেস। ওরা বলে খুন খারাপি, আর তুমি হত্যা করেছো। বিজেপি, তুমি ইলেকশন কমিশনের মাধ্যমে টেনশন করিয়ে করিয়ে মানুষকে হত্যা করেছো। আজও অনেকে আছে স্ট্রোক হয়ে পড়ে আছে, সে হিসেবেও এখনো নেই কারোর কাছে। সুতরাং এটার জবাব আত্মসম্মানে লেগেছে আমাদের। আমরা যারা বাংলার বাঙালি, ভারতের বাঙালি, আমাদের কাছে আত্মসম্মানে লেগেছে। আমি প্রমাণ করতে হবে বারবার করে যে আমি ভারতীয়। এটা অমিত শাহর বাবার ভারত না মোদি সাহেবের বাপের ভারত? এটা আমাদের সকলের ভারত। সমান অধিকারে আমার বাপদাদা এখানে জন্মেছে, সমান অধিকারে আমাদের সবার একই আছে। ওনারও যা আছে আমারও তাই আছে। অথচ এই বিজেপি আসার পরে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে, ঘুষপেটিয়া ঘুষপেটিয়া ঘুষপেটিয়া। কোথায় ঘুষপেটিয়া? কোথায় রোহিঙ্গা? কোথায় বাইরের মানুষ? আমরা ভারতীয় বাঙালি। এই করতে করতে বাঙালিদের বিভিন্ন জায়গায় মার খাওয়াচ্ছে এই ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে। মারা গেছে প্রচুর মানুষ বাইরে, যারা আমাদের কাজ করতে বাইরে গেছে কাজ করতে। বাইরে গেছে মানে পরিযায়ী শ্রমিক নয় এরা। বাংলার যারা শ্রমিক তারা হলো দক্ষ শ্রমিক। দক্ষতার জন্য এই যে আর্টিসিয়ানের কাজ, এই যে সোনার কাজ, তারপরে রূপরের কাজ, হীরের কাজ, এগুলো হলো দক্ষ শ্রমিক, নট পরিযায়ী শ্রমিক। বাংলায় নেই। ভারতের লাভ হচ্ছে, তারা ভারতের অ্যাসেট তৈরি হচ্ছে, ইকোনমিক সার্কেলে এদের কন্ট্রিবিউশন আছে। তাদের বেহরো করে মার খাওয়ানো হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে। বাংলায় কথা বললে এ সালা বাঙালি। আরে আমরা বাঙালি, কিন্তু আমরা ভারতীয় বাঙালি। এই পারসেপশনটা আজকে বাংলার সাথে বিজেপির যুদ্ধ চলছে। একই বিষয়ে আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে। অনুপ্রবেশ, যেটা এখন মোদি, অমিত শাহ, যোগীজি, এদের ঘুষপেটিয়ার প্রধান হাতিয়ার এই বলে। এটা কোনো প্রধান হাতিয়ার না, এটা অপদার্থ বিজেপি, যার নিজের পায়ের তলায় বাংলার বিজেপির কোনো মাটি নেই। এদের বাবাদের ডেকে নিয়ে আসে, যারা অথর্ব, যারা অন্যের হাতে ভর দিয়ে থাকে। কখন মোদিজি আসবে, অমিত শাহজি আসবে, যোগীজি আসবে, তবে ওদের মিটিং হবে। আর তার উপরে বাংলার মানুষ ভরসা করবে, সেই দলের উপরে ভরসা করে যার নিজস্ব বাংলায় কোনো ফেস নেই, কোনো মুখ নেই, কোনো এই যে ওজন নেই। ঘুষপেটিয়ার কথা বলা হচ্ছে, তো সবথেকে কথা আপনি পয়েন্ট আউট করলেন যে একজনও রোহিঙ্গাকে খুঁজে পায়নি। একজন রোহিঙ্গা নেই, একজনও ঘুষপেটিয়া ইউপিতেও পায়নি, এবং ঘুষপেটিয়া ইউপিতেও পায়নি, মানে বিহারও পায়নি, কিন্তু প্রচারটা ছিল পুরোপুরি যে ঘুষপেটিয়া আছে। এটা ঘুষপেটিয়া হচ্ছে কারণ হচ্ছে ওরা কমিউনাল লাইনে ঘুষপেটিয়া মানে বাংলাদেশে কারা আসবে? মুসলমান আসবে। আজকে ভারতের ইকোনমি আর বাংলাদেশি ইকোনমি প্রায় এক হয়ে গেছে। না, একটু প্রাথমিক পর্যায়ে একটু উঁচুতে আছে, যে অমর্ত্য সেন বলেছেন। হ্যাঁ, প্রায় একটা এক হয়ে রয়েছে। টাকার ভ্যালু এমন কমাতে কমাতে এমন হয়ে গেছে, বাংলাদেশের সাথে এখন তোমার টাকার ভ্যালু এক হয়ে গেছে। তাহলে ওখান থেকে মুসলমান কেন এখানে আসবে? ওখানে তো তারা সিকিউরড রয়েছে। যে কজন আসবে তারা হয়তো হিন্দু আসবেন। আচ্ছা, আর একটা জিজ্ঞেস করছি আপনাকে। আপনি তো মাননীয় মন্ত্রী হিসাবে এবং মেয়র হিসাবে, তৃণমূলের নেতা হিসাবে সারা পশ্চিমবাংলা ঘুরেছেন। তো আমি আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই যে এখানে তো হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকে। পাড়ায় যদি কোনো নতুন লোক আসে, তারা জিজ্ঞেস করে আপনি কাকে খুঁজছেন, কার বাড়ি যাবেন, জিজ্ঞেস করে সবাই, হিন্দু মুসলিম সবাই জিজ্ঞেস করে, দরকার হলে পৌঁছে দিয়ে আসে। তাহলে এরা কোনো ঘুষপেটিয়া খুঁজে পাচ্ছে না, স্থানীয় বাসিন্দারা। তো স্থানীয় বাসিন্দারা ঘুষপেটিয়া খুঁজে তো বলতো যে এই লোক ঘুষপেটিয়া। ঘুষপেটিয়া মানে ওরা যেটা বলতে চাই যে মুসলমান ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে আসবে না। আমরা যারা ভারতীয় মুসলমান, আমরা এখানে রয়েছি, সগর্বে রয়েছি। এটা টার্গেট এবং কমিউনাল লাইনে হিন্দু ভাইদের বোঝাবার চেষ্টা করছে যে এরা সব এখানে নিয়ে আসছে, এখানে
আস্তে আস্তে তোমাদের সংখ্যা কমে যাবে, এই সংখ্যা বেড়ে যাবে। এটা ডাইরেক্টলি নোংরা কমিউনাল লাইনে, যেটা রবীন্দ্রনাথ যার বিরোধিতা করেছিলেন এক সময়, বলেছিলেন বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হয়ে ভগবান। রবীন্দ্রনাথ বলেছিলেন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। আজকে নজরুল বলেছেন হিন্দু নর মুসলমানের জিজ্ঞাসা করবেন। আর এই নিচ দলটা হিন্দু মুসলমানে ভেদভাদ করে 2000 লোককে খুন করিয়েছে গুজরাটে, যোগীর রাজ্যে ইউপিতে কাতলে আম চলছে, টর্চার চলছে, যার বাড়িতে মুরগির মাংস রয়েছে তার বাড়িতে টেনে হিঁচড়ে বার করে দেওয়া হচ্ছে, বুলডোজার বাবা হয়ে গেছে, বুলডোজার ভাঙা হচ্ছে, এবং সেই অত্যাচারটাই বাংলায় আনার চেষ্টা করছে। তো আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে এই যে ঘুষপেটিয়া তথ্য, এর তো কোনো প্রমাণ নেই, সেন্সাস রিপোর্টে কোনো প্রমাণ নেই, আর কোনো অন্য যে সমীক্ষাগুলো হয় তাতে কোনো প্রমাণ নেই। তো এরা কোত্থেকে বলছে এটা বুঝবে না, এটা পারসেপশন, এটা মিথ্যা পারসেপশন। যেরকম গ্লোবাল যখন হিটলারের রাজত্ব চলছে, যখন গ্লোবাল যেরকম মিথ্যা কথাটাকে 1000 বার বলতে বলতে সত্যি ভাবে লোকে, এরাও এই মিথ্যা প্রচার, আমার মুখে একটা কমিউনাল কথা বসিয়ে দিয়ে সেটাকে দিয়ে মিথ্যা প্রচার করতে হবে মানুষের কাছে সত্য প্রমাণ। ঠিক সেরকম ঘুষপেটিয়া রোহিঙ্গা বলতে বলতে গ্লোবালসের মতন এরা ওটাকে সত্য করার চেষ্টা করে, কিন্তু সেটা ঘুষপেটিয়া মানে মুসলমানের কথা তারা বলছে, কিন্তু মুসলিম, হ্যাঁ, কিন্তু এটা কথা যে বাংলার মানুষ তো রাজনীতি সচেতন, তারা কতটা বিজেপির এসব আমার মনে হয় বিজেপি এবার আরো খারাপ রেজাল্ট করবে। বিজেপির পায়ের তলায় মাটি নেই, তাই এই সব বাবাগুলোকে ডেকে নিয়ে আসে, দাড়ি বাবা, মোটা ভাই, এদের ডেকে নিয়ে আসে, ডেকে এসে এখানে যেটা বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি, শুনুন, আমরা বাঙালি, আমাদের একটা আলাদা নিজস্ব সংস্কৃতি আছে। আমরা রবীন্দ্রনাথ পড়ে বড় হয়েছি, বিবেকানন্দ পড়ে বড় হয়েছি। ধর্মের ব্যাপারে নিশ্চিতভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের যত মত তত পথ, এর ওপরে বিশ্বাসী আমরা। আর আমরা বিবেকানন্দের আদর্শের ওপরে বিশ্বাসী। আমরা নজরুলের যে বিদ্রোহ কবি সেটা পড়ে বড় হয়েছি। আমাদের একটা আলাদা সংস্কৃতি আছে। এই সংস্কৃতিটা আজকে খাত্রেমে, যদি বলে হিন্দু খাত্রেমে নিয়ে বাঙালি কালচারটাকে আজকে খাত্রেতে রেখে দিয়েছে, আমাদের সংস্কৃতিকে এরা নষ্ট করে দিতে চাইছে। যদি আমরা বাঙালি হিসেবে যদি সংস্কৃতিকে রক্ষা না করতে পারি, তাহলে একদিন আমরা বাঙালি বিলুপ্ত হয়ে যাবে। এই দেশটাও ওইখানকার যারা নন বেঙ্গল, মানে যারা ওই যারা বিহার থেকে, ইউপির থেকে, ওখান থেকে যেগুলো আসছে বেনিয়া পার্টি, তারা আমাদের সংস্কৃতি, আমাদের অস্তিত্বকে বিলুপ্ত করে দেবে। আরেকটা প্রশ্ন আপনাকে করছি যে এখন তো মাননীয় দিদি অভিষেক এবং আপনি ভোটের প্রচার, আমরা আপনাদেরকে মুখ দেখতে পাচ্ছি, দিদি তো খুব পরিশ্রম করছেন, তো বাড়ি আসারও সময় পান কিনা আমি জানি না। তো তারা যে বার্তা দিচ্ছেন, তো এ সম্বন্ধে, এবং আপনি যে বার্তা দিচ্ছেন, অভিষেক যে বার্তা দিচ্ছে, এ সম্বন্ধে কিছু বলুন। এই বার্তা হচ্ছে যে আমাদের মূল যেটা হচ্ছে আবার জিতবে বাংলা। তুমি SIR এর অত্যাচার করেছো, বাংলায় 2 লক্ষ কোটি টাকা, আমাদের এখান থেকে 5 লাখ কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 2 লক্ষ কোটি টাকা অন্যায়ভাবে আটকে রেখে দিয়েছো, বাংলার মানুষের টাকা, উন্নয়নের টাকা। তুমি এখানে এসে মিথ্যাচার করছো। প্রথমে এসে তুমি হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করলে, এখন তোমরা বেঙ্গলি নন বেঙ্গলি কৌশলে ভাগ করার চেষ্টা করছো। এই যে বারবার করে বাংলার উপরে আঘাত, বাংলার সংস্কৃতি কৃষ্টির উপরে আঘাত আনছো, এইটার বিরুদ্ধে লড়াই মমতা ব্যানার্জি লড়ছেন, এবং এই লড়াইয়ে আবার বাংলা জিতবে। তার কারণ বাংলা হারতে জানে না। যদি এই আজকে প্রধানমন্ত্রী বড় বড় কথা বলছেন, আরে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বলেছো কোনোদিন? একটা সার্ভারকার কোথা দিয়ে খুঁজে বার করেছে? সার্ভারকার যিনি মুচলেখা দিয়ে জেল থেকে বেরিয়ে গেছিলেন ব্রিটিশের কাছে। আর বাঙালি হাজারে হাজারে আন্দামান জেলে যাবেন, যেটা আমি এখানে আলিপুরে নিয়ে এসেছি, কত মানুষ প্রাণ দিয়েছে, কত মানুষ, আজ মাতঙ্গিনী হাজরার নাম আমরা জানি, বিনয় বাদল দীনেশের নাম জানি, মাস্টারদার নাম জানি, সূর্য সেন, আমরা এরকম, কিন্তু অনেক বাঙালি আছে যাদের নাম কেউ জানে না। তারাও দেশের জন্য প্রাণ দিয়েছে। তারা না দিলে আজকে মোদিজি
ওই গিয়ে লালকেল্লায় ভাষণ দিতে হতো না। স্বাধীনতা সংগ্রামে তো আপনি একটু আগেই বললেন যে ওদের কোনো অবদানই নেই, এবং আমাদের যে পতাকা আছে ভারতের পতাকা, তাকেও ওরা কোনো সম্মান করতো না। আরএসএস কোনোদিন সম্মান করেনি। আরএসএস সবসময় স্বাধীনতার বিরুদ্ধে ছিল। যেরকম একটা সময় মুসলিম লীগ ভারত ভাঙার চক্রান্তের মূল ছিল মুসলিম লীগ, সেরকম তার একদম সাথে সাথ দিয়েছিল আরএসএস। যে ভারতটা যে ভাঙা হলো তার জন্য আরএসএস সমানভাবে দায়ী। এখানে কোনোদিন ওরা ভারতের যে জাতীয়তাবাদ তার সাথে এক হয়নি। ওরা সবসময় হিন্দুত্ববাদ করে ভেঙে দিয়ে একটা আলাদা রাষ্ট্র করার চেষ্টা করেছিল। এটা আমরা ধন্যবাদ জানাই আমাদের মহাত্মা গান্ধীকে, জওহরলাল নেহরুকে, তখনকার দিনে যারা বল্লভভাই প্যাটেলকে, যারা দৃঢ়ভাবে সর্বধর্ম সমন্বয় দিয়ে আমাদের এখানে সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষতায় রাষ্ট্র হবে সেটা ধরে রেখেছিল। নাহলে আরএসএস আজকে একদম ভারতবর্ষকে শেষ করে। তো আরেকটা কথা হচ্ছে এই যে 91 লক্ষ নাম বাদ গেছে, আর পরে যেটা বেরিয়েছে তাতে 27 লক্ষ নাম ট্রাইব্যুনালের দায়ের রয়েছে, এবং যারা ট্রাইব্যুনালে যাবে, যে 27 লক্ষ নাম কজন যেতে পারে জানি না, কারণ আমি জানি না ট্রাইব্যুনালের জন্য ভালো অ্যাপ্লাই চলছে করেছে, না। কিন্তু আমরা আশাবাদী সুপ্রিম কোর্টের কাছে যে ওই যেটা দিয়ে শুরু করলাম আপনার, যে ভারতের নাগরিক ভারতের ভোট অধিকার আছে কিনা, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন দিয়েছে সেটার মান্যতা সুপ্রিম কোর্ট রাখবে কিনা, এটা আপ টু দি সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্টও আজকে ওই ইলেকশন কমিশনের কথায় বা বিজেপির কথায় চলে, তাহলে আর দেশ সর্বনাশের মুখে চলে যাবে। আমরা আশাবাদী যে অন্তত ন্যায়ালয় ন্যায় দেবে এবং ভারতের কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী ন্যায় দেবে। না, অনেকে ভয় পাচ্ছেন যে ভয় পাচ্ছে না, ভয়ে ভয়ে মারা গেল কত মানুষ আছে। আমি জানি লোক স্ট্রোক হয়ে পড়ে আছে। বিপর্যয় একটা বিরাট। তো মেয়েদের এদের মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো সেটা ক্ষোভ থেকে হয়েছে, এ সম্বন্ধে আপনি বলেছেন। এটা পুরোপুরি বিজেপির চাল। বিজেপির বি টিম সি টিম তৈরি করে এটা একটা তৈরি করা হয়েছে। এখানে নো বেঙ্গলি আর ইনভলভ, এখানে পুরোটাই বাইরের থেকে মদত করে উস্কানি দিয়ে এই ঘটনা ঘটেছে। এর আগেও যদি আপনি দেখেন শামশেরগঞ্জের ঘটনা, ঠিক একই কাজ হয়েছে। একটা অন্য ব্যাপারে মিছিল, সেটাকে হঠাৎ করে কমিউনাল টার্ন দিয়ে দেওয়া হলো, এবং সেখানে বিএসএফ এর প্রেজেন্সে দুটো বিএসএফ গুলি চালিয়ে না চালালে ওই উত্তেজনা হতো না। বিএসএফ আমি অ্যাটলিস্ট বিএসএফ এর পড়েছিল, তারা উর্দি পড়েছিল, সত্যিকারের বিএসএফ কিনা এখনো প্রমাণ হয়নি। অনেকে বুঝছিল বুঝছিল না। তো এটা আছে। তো একটা কথা অনেকে ভাবছেন যে এত ধরেন 27 লক্ষ লোক ভোট দিতে পারবে না, আর এদের বেশিরভাগই হচ্ছে তৃণমূলের ভোটার, আর মমতাদির ফ্যান। বোকা বিজেপি এটা জানে না যে চালাকি করে মহৎ কাজ কখনো সম্পূর্ণ হয় না। তুমি 27 লাখ লোকের নাম বাদ দিলে ভেবে তৃণমূল ভোটার, আর তুমি সেখানে মতুয়াদ গড়ে হাত দিয়ে দিলে, তার রিপার্কেশন আছে। যে মানুষগুলোকে তুমি আননেসেসারি লাইনে দাঁড় করালে একজন করে বা ফ্যামিলিতে কেটেছো, তাদের যে মানুষজন যারা আছেন, অন্য মানুষ আছে, তাদের মনে রাগ আছে যে আমার ভাইটার ভোটের নামটা কাটিয়ে দিয়েছে, তাহলে সেইটাও তোমার ওপর রাগ। তৃতীয় হচ্ছে যে আত্মসম্মান। আমি ভারতীয়, আমাকে বারবার করে লাইনে দাঁড়িয়ে কাজকর্ম ছেড়ে দিয়ে আমাকে লাইনে দাঁড় করিয়ে গরু ছাগলের মতন ব্যবহার করা হচ্ছে। এই ডকুমেন্ট নিয়ে এসো, এই ডকুমেন্ট নিয়ে এসো, নাহলে ছিঁড়ে ফেলে দিলে তারপরে আবার তাকে এটা ভোটে বদলা নেবে। আপনি চিন্তা করতে পারছেন না যে কি হবে। বিজেপি হালে পানি পাবে না। তো এরা তো বিজেপি সব করাচ্ছে, বিজেপি করি, আবার বিজেপি করাচ্ছে। বিজেপির দালাল হচ্ছে ইলেকশন কমিশন। বিজেপির চিফ ইলেকশন কমিশন অমিত শাহ সেক্রেটারি ছিল, অমিত শাহ ডিকটেশনে কাজ করছে। অত্যন্ত বাজে লোক, অত্যন্ত দুর্ব্যবহারের লোক, যে পাবলিক সার্ভেন্ট, পাবলিকের টাকায় তার মাইনে হয়, সে আজকে তার যে লয়্যালটি সেটা পুরোটা বিজেপির ওপরে চলে গেছে। সাংসদদের বের করে দিচ্ছে, বলছে কি আস্পর্ধা, চিন্তা করুন না, কি আস্পর্ধা, কি আস্পর্ধা। আর একটা জিজ্ঞেস করি, আপনি তো মন্ত্রী এবং পশ্চিমবাংলা প্রশাসন আপনি ভালো জানেন,
পশ্চিমবাংলার উন্নয়নের সঙ্গে আপনি জড়িয়ে আছেন। তো এখন যেটা হচ্ছে নির্বাচন কমিশন যেটা করছে, অফিসারদের বদলির পর বদলি, কেমন? এটা অ্যাকচুয়ালি আমি সকালবেলা প্রেসকে বলেছি, নির্বাচন কমিশন এখন ঝালমুড়ি কমিশন হয়ে গেছে। ঝালমুড়ির মতন সব অফিসারদের ডালছে, ঘুরঘুর 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 করে ঝালমুড়ির মতন ওটাকে ঘোরাচ্ছে। নির্বাচন কমিশন নেই, তুগলুকি কমিশন হয়ে গেছে। ঝালমুড়ির মতন সব অফিসারদের আজকে এরটা ওটা, আরে তোর লাভটা কি? নর্থের অফিসার পশ্চিমবাংলা তো উন্নয়ন হচ্ছে না, যেসব না উন্নয়ন তো হচ্ছে না, সবকিছু বন্ধ করে দিয়েছে, উল্টে ক্ষতি হচ্ছে, উল্টে এমার্জেন্সি কাজ সব বন্ধ হয়ে গেছে, ক্ষতি হচ্ছে, এবং এর দায় টোটালটাই বিজেপিকে নিতে হবে। তো আসলে লোকে একটু ভাবছে যে একটা তো জনগণ তো আপনি বলছেন এবং আমরাও জানি যে জনগণ তৃণমূলের সঙ্গে আছে, দিদির সঙ্গে আছে, আপনাদের সঙ্গে আছে। তো কিন্তু কথা হচ্ছে যে 27 লক্ষ লোক যে বাদ গেল, এর কি প্রভাব পড়তে পারে? কারণ 2,70,00,000 লোক তারা বিজেপিকে না দিয়ে তৃণমূলকে ভোট দেবে। 2 কোটি মানে অ্যাডিশনাল, তৃণমূলের তো একটা ভোট পায়, 6 কোটির মধ্যে 4 কোটি মতন তৃণমূল পায়, 2 কোটি ওরা পায়, সেটাও তৃণমূলের কাছে। 27 কেটেছিস, 2 কোটি হারিয়েছিস। কেন্দ্রীয় বাহিনী তো ভোটের সময় থাকবে বুথে, এখনই বিভিন্ন জায়গায় তারা রুট মার্চ করছে, কোথায় কি গন্ডগোল আমরা জানি না। এতে আমাদের কেউ যায় আসে না। আমি বলেছি ইউএনএফ ফোর্সও আনিয়ে নাও, অ্যাটলিস্ট আমেরিকা তোমার পিতা হয়, মোদিজির পিতা হলো আমেরিকা। ইসরায়েলকে বলেছে ফাদার নেশন, ফাদারল্যান্ড, এটা মাদারল্যান্ড, ওটা ফাদারল্যান্ড। তো সেই ফাদারল্যান্ড থেকে ফোর্স আনিয়ে নাও, অ্যাটলিস্ট ওইসব ফোর্স এখানে আসলে বাবা ইরানের ওপর অত্যাচার তো বন্ধ হবে। তো এটা তো আপনি বললেন, খুব ভালোই বললেন। আর সবশেষে আপনার কি অ্যাসেসমেন্ট, পশ্চিমবাংলায় যে ভোট হতে চলেছে 2 পর্যায়ে, তাতে মানে আমাদের গ্রাম বাংলায় কি হবে? কারণ বহু ভোট কেটে গেছে, শামসেরগঞ্জে 95। আপনি আবার ওই ভোট কাটা, বললাম তো 2 কোটি ভোট আরো আসছে এক্সট্রা, যেটা বিজেপি পেয়েছিল সেটা এবার এখানে আছে। 250 সিট যদি না হয় আপনি আশ্চর্য হবেন না। তৃণমূল 250 সিট নিয়ে সরকারে আসতে চলেছে, এটা আমার অনুমান। তো আজকে আমরা দেখেছি যে যোগীজি এসেছিলেন, বুলডোজার বাবা। হ্যাঁ, বুলডোজার বাবা এসেছিলেন, এবং তার সমর্থকরা বেশ কিছু বুলডোজার নিয়ে তার সভামঞ্চে হাজির হয়েছে। এটা কেন? এটা আরেকটা থ্রেট গরিব মানুষের। আমরা তো বলছি সে সব বস্তি উঠিয়ে দেবে, সব কলোনি উঠিয়ে দেবে, তোমরা যে রয়েছো সব উঠিয়ে দেবে। এখানে আমার তো পোর্ট এলাকায় বুলডোজার বাবা যদি কোনোদিন পাওয়ারে আসবে না, যদি আসে পোর্টের গরিব মানুষদের তুলে দিয়ে ওই সব ল্যান্ড আদানিকে দিয়ে দেবে। ও দিচ্ছে বিভিন্ন জায়গায়। তাহলে আপনি বলছেন যে যারা সত্যিকার অর্থে গণতন্ত্রপ্রেমী মানুষ, তাদের চিন্তা করার বাংলার প্রয়োজন নেই। আপরমোর জনতা, যারা গণতান্ত্রিক প্রেমী মানুষ, যাদের আত্মসম্মান আছে, ভোটার লাইনে যারা আত্মসম্মান হারিয়েছে, তারা সবাই বিজেপি বিরুদ্ধে ভোট দেবে। তো ঠিক আছে, মানুষ আপনার কথা শুনে অনেক আশ্বস্ত হচ্ছে, যারা ফেসিবাদকে চায় না তারা আশ্বস্ত হচ্ছে, এবং আমরা আশা করি যে আপনি যেটা বললেন সেটা হবে। বাংলা গণতান্ত্রিক বাংলা, বাংলা ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলা, সে বাংলা আগের মতোই থাকবে। বুলডোজার দিয়ে এখানে কিছু করা যাবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ।